गांव मेरा है और मैं इस गांव का জয়কান্ত সিকরে। 2011 রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের বছর। 2011 বলিউডে ব্লকবাস্টার মুভি সিংহামের আত্মপ্রকাশ। আর সিংহাম ছবির এই ডায়লগ বা সংলাপ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার শহর থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি মালদার বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগর মানেই নদী ভাঙন, ভিটে মাটি হারাহার বাংলার মানুষজন। ভোটের সময় নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু বৈষ্ণবনগরের মানুষজনের ভোটারদের তাদের আর কোনো পরিবর্তন হয় না। একটার পর একটা ভোট আসে, কিন্তু এই গঙ্গা ভাঙন, নদী ভাঙন, তার তো কোনো সুরাহা হয় না। সুরা হয় না বলতে এখানে অনেক কন্ট্রাক্টর আছে, যে যা পারছে সব লুটে খেয়ে নিচ্ছে। তার জন্য এই গঙ্গা ভাঙনটা সঠিক হচ্ছে না। বছর বছর আমরা বলি, কিছু কিছু হয় না। বছর বছর কিন্তু নদী কাটতেই থাকে, অনেক বাড়ি ঘর পড়ে গেছে। কি আপনাদের ভবিষ্যৎ কি? এখান থেকে পালাতে হবে, পালা ছাড়া রাস্তা নেই আমাদের। 400-500 ঘর তো চলেই গেছে এখান থেকে, এই আমাদের এইটুকু থেকে। এবারের নির্বাচনে সব থেকে যেটা চর্চিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। বৈষ্ণবনগরের মানুষ এসআইআর কি অভিজ্ঞতা? এসআইআর হচ্ছে মানুষের ভোটাধিকার সংশোধন করা। মানুষ চাইছে অবৈধ ভোটার এবং মৃত ভোটার, শিফটিং ভোটার এই নির্বাচনে যাতে বাতিল হয়। এসআইআর নিয়ে যেটা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়াতে হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। কি মনে হয়, কোথাও কি নির্বাচন কমিশন তার যে কার্যপ্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে? উনি ব্যর্থই হয়েছেন, কারণ সাধারণ মানুষের যে হয়রানি সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। এমনই হয়রানি, যেমন 9 মাসের গর্ভবতী মায়েরাও এসআইআর জন্য লাইনে দাঁড়িয়েছিল। কোনো গর্ভবতী মায়েরা লাইনে এসে দাঁড়ানোর কোনো প্রসিডিওর ছিল না, কোনো নিয়ম ছিল না, তাদের বিএলওরা ব্যর্থ হয়েছে। আমরা যখনই বিডিও স্যারকে আমরা বলতে গিয়েছি, তখনই উনি বলেছেন যে ডিএম সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনার যিনি অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা বলেছিলাম যে ভেন্যুটাকে বাড়িয়ে দেওয়া হোক, একটা জায়গাতে 500 একসঙ্গে হ্যারিং না করে কয়েকটা জায়গাতে করানো হোক, অঞ্চলে করানো হোক, এই দাবিটা আমরা তুলেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে আমরা ওইখান থেকে কোনো রিপ্লাই না পেলে আমরা কিছু করতে পারবো না, এবং সেটা নির্বাচন কমিশনের কথাই বলে দিয়েছেন। এসআইআর এর পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন এক ট্রেন্ড দেখা যাচ্ছে এই রাজ্যে। মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। এখানে ধর্মের ভিত্তিতে ভোট হয় না, এখানে ভোট হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। বিজেপি সরকার সম্পূর্ণ ধর্মের উপর নির্ভর করে ভোট প্রচার করছে এবং সেটা ধর্মের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং কোনো উন্নয়নের মূলক কোনো কাজের বার্তা করছে না। শুধুমাত্র একটা মানুষকে অন্ধ বানিয়ে একটা ধর্মের একটা আবেগের মধ্যে ফেলে দিয়ে মানুষের ভোট ব্যাংকের জন্য চাইছে। গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, কিন্তু সব থেকে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া। শুধু তাই না, যুবসাথী প্রকল্পের ইন্ট্রোডাকশন। তো এইগুলো কি শুধুমাত্র ভোটের চমক, নাকি এর সুফল বৈষ্ণবনগরের মানুষ কিংবা মালদার মানুষ, রাজ্যের মানুষ পাচ্ছেন? মমতা সরকার যে জনসাধারণের জন্য, সাধারণ লোকের জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে বা এখনো অবধি করছে, তাতে সাধারণ মানুষ খুব খুশি এবং সাধারণ নিরহ মানুষেরা এত উপকৃত যেটা বলার কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের কোনো চমক নয়। বিজেপি শাসিত অনেক রাজ্যেই বহুদিন যাবৎ মহিলাদের হাতে টাকা দেওয়া হয়। বিজেপিকে অনুকরণ করে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। অনেকে সমালোচনা করছেন যে এই যে ভাতা, শুধু ভাতা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান নেই বলে। বেকার যুবকরা যাবে কোথায়? বাবা মারা আশা করে পড়াচ্ছে ডাক্তার করার জন্য, ইঞ্জিনিয়ার করার জন্য। একটা শিক্ষিত বিএ পাস ছেলে ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড় হবে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যারা যোগ্য আছে তারা অবশ্যই চাকরি পাচ্ছে, আর যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা একটা ভাতা পাচ্ছে। আজকে যে 1500 টাকা যুবসাথীদের দিচ্ছে, তাদের বিভিন্ন পরীক্ষাতে যেতে তার সেই সুবিধা হচ্ছে, টিউশন ফি দিতে সুবিধা হচ্ছে, বিভিন্নভাবে উপকৃত হয়েছে। পাশাপাশি
পাশাপাশি আরও একটা যেটা যে মালদাহ এবং মুর্শিদাবাদ এখানকার মানুষজন যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং বছরখানেক হলো যে একটা ইস্যু প্রায় সামনের সারিতে চলে আসছে যে বাংলার ভৌগোলিক সীমার রাজ্যের ভৌগোলিক সীমার বাইরে বাংলা ভাষা বললেই নির্যাতনের শিকার হতে হয়, আক্রান্ত হতে হয়। মানেন এটা? বাংলা ভাষা বলে কোথাও বাঙালিরা আক্রান্ত হননি, এটা টোটালটাই ছিল একটা সিনেমা, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হয়েছিল। গোটা সারা বাংলার তথা সারা দেশ জানে যে বাংলা বলার জন্য বাইরের রাজ্যে মানে পশ্চিম বাংলার মানুষ ভিন রাজ্যে গেলে অনেকে শিকার হচ্ছে, অনেকে মার্ডার এখান থেকে কাজ করতে গেল আবার তাদের ডেড বডি হয়ে বাড়ি ফিরছে শুধুমাত্র বাংলা বলার জন্য। এটা কেবলমাত্র কেন্দ্র সরকারের এসব তো। এখানে কর্মসংস্থান নেই, তৃণমূলের মাফিয়াদের জন্য 6,600টা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। কোনো কোম্পানি পশ্চিমবঙ্গের মাটিতে আসতে চাইছে না, শিল্প স্থাপন করতে চাইছে না, কর্মসংস্থান নাই। যাদের বউ বাচ্চা আছে, যাদের ছেলে মেয়ে আছে, তারা কি করবে? তারা 5,000, 6,000, 10,000 টাকা রোজগারের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে। শিল্প এখানে রয়েছে, মানুষ কর্মসংস্থান পাচ্ছে, মানুষ না খাওয়ার জন্য পড়ছে না। সাপোজ একটা এক্সাম্পল হিসেবে ধরে নিন যে একটা ফ্যামিলিতে বাবা মা স্বামী স্ত্রী 1,500 টাকা করে যদি হয় তাহলে 4×5 মাসে 6,000 টাকা, বছরে কত হয় 72,000 টাকা, 5 বছরে কত হয় 3.5 লক্ষ টাকা প্লাস। শুধু ক্যাশ পাচ্ছে, শুধু এইটুকু নয়, পড়ার জন্য সাইকেল ব্যবস্থা, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকম 95টা প্রকল্প আছে। বলতে গেলে হয়তো নিউজ চ্যানেলের টাইমটাই শেষ হয়ে যাবে। এগুলো উন্নয়ন আমি কেন বলবো, সারা বাংলার মানুষ পাচ্ছে এবং যে বলছে উনিও পাচ্ছেন। মালদার একটা যেটা সমস্যা, চিরকালীন সমস্যা, এই সমস্যা আমরা অনেক বছরের পর বছর দেখে থাকি, ভোটের পর ভোট চলে যায়, কিন্তু মালদার এই সমস্যা কিন্তু আর কোনো রকম সুরা হয় না। নদী ভাঙন। আমাদের কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা পাঠাচ্ছে, টিএমসির মাফিয়ারা কন্ট্রাক্টরি কাজ পাচ্ছে। আজকে গঙ্গা ভাঙন যেভাবে কেন্দ্র সরকার আটকানোর চেষ্টা করছে, সিট পাইলিং, বাঁধ নির্মাণের জন্য, গঙ্গা সিট পরিষ্কার করার জন্য, গঙ্গা ভাঙনে প্রতি বছরই কাজ চলছে, এখনো অব্দি কাজ চলছে। কিন্তু গঙ্গা তো বুঝতেই পারছেন, গঙ্গা মানে গঙ্গা, এখন অতগুলো কাজ করার পরও কেটে যাচ্ছে, আবার কাজ হচ্ছে, কোনো বছরই কাজ কিন্তু বন্ধ নেই। আমাদের এক দাদা বললেন আমাদের প্রতি বছরই কাজ হয়, এটা সঠিক। কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা দেয়, 15 কোটি টাকার কাজ হয়, 85 কোটি টাকা তৃণমূলের নেতাদের পকেটে যায়। কেন্দ্রীয় সরকার এই বন্দোবস্ত করার জন্য, গঙ্গা ভাঙন রোধের জন্য রেডি আছে, কিন্তু রাজ্য সরকার চিঠি পর্যন্ত দেয় না। কেন্দ্র সরকার প্রজেক্ট করবে সেটা তো সম্পূর্ণ শিডিউল মাফিক করবে এবং এখানে এসে কাজ হবে না, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে বাংলার জন্য কেন্দ্র সরকার মোটেই প্রজেক্ট দেয় না। যা করে দিদি তার উন্নয়নের কাজ থেকে নিজের তহবিল থেকে যতটুকু সম্ভব সেটা বৈষ্ণবনগরের মানুষকে বাঁচানোর স্বার্থে করে। এখানে প্রচুর মানুষ আছে, একটু তাদের কাছেও যাব। বয়স কত? আমার বয়স 21। আচ্ছা, তো যুবসাথী পাও? যুবসাথী না, পাই না। কেন পাও না? কেন? আমরা যুবসাথী নিয়ে কি করব? কি চাও? আমরা এত পড়াশোনা করছি, আমরা কোনো একটা চাকরি নাই, কিছু নাই পশ্চিম বাংলাতে, মানে কোনো কিছুই নাই। ইলেকশন সময় সবাই আসে, ইলেকশন শেষে এলে কেউ আসে না, সবাই পালিয়ে যায়। আমি ভোট দিতে যাই, যে কাজ করে তাকে ভোট দেবো। এবার ভোট কিসের ভিত্তিতে দেবে? উন্নয়নের ভিত্তিতে। উন্নয়ন যা হচ্ছে যথেষ্ট হচ্ছে না আরো দরকার? যথেষ্ট হচ্ছে, আরো দরকার। আচ্ছা, এই যে ধরো যুবসাথী প্রকল্প, যুবকদের হাতে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এটা ভালো না ভোটের চমক? না, ভালো ভালো। অনেক বেকার ছেলেদের আছে যারা ফর্ম ফিল আপ যাবে, এইসব কাজে ওদের কাজে লাগবে। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে জানতে চাইবো কেমন বিধায়ক চাও? যিনি স্বার্থ ছাড়া কাজ করবে, জনগণের কাজ করতে পারে, আমরা এইরকম বিধায়ক চাই। যে বিধায়ক এখন কাজকর্ম করেছে এবং আমাদের কালীচক 3-র যে বিধায়ক 60% কাজ করে ফেলেছেন এবং আগামী দিনে ওটাকেও সম্পূর্ণ করেছেন, এইরকমই বিধায়ক আমরা চাই। 23শে এপ্রিল বৈষ্ণবনগর তার সমর্থন কোন দিকে ঢেলে দেয় সে তো নজর থাকবেই, কিন্তু নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াতেই পাচ্ছিলাম বৈষ্ণবনগরে। দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দিন। নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন আরো একবার বাঁকুড়া জেলায়।
বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভায়। এই বিধানসভায় লড়াই হাড্ডাহাড্ডি বলে শোনা যায়। তবে আমজনতা কি বলছেন, কাকে এগিয়ে রাখছেন, কে একটু পিছিয়ে, বিগত 5 বছরে বিধায়কের খোঁজ পেয়েছেন কিনা খোঁজ নেব, আর জানতে চাইব উন্নয়ন কতটা হয়েছে, কি কি বাকি রয়েছে। আমজনতার সুবিধে অসুবিধে সমস্যা সব শুনবো। নেতা নয় জনতায়, যেখানে নেতারা নয় আমজনতাই বলবেন। আলু চাষের কোনো খরিদ্দার নাই, বিক্রি হয় না। এবছরে আমাদের বিধায়ক সাহেব প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছেন, দোকানে দোকানে গিয়েছেন, গিয়ে বলেছেন যে যে সমস্ত কালোবাজারিগুলো হয় আলুর চটের, এটা আমাদের কতুলপুরে কিন্তু হয়নি। 34 বছর সিপিএম সরকার যে রায়ত্ব করেছে, মানুষজন কোনো কিছু সুবিধা পাচ্ছিল না। তৃণমূল সরকার 2011 সাল আসার পর থেকে সাধারণ মানুষ অনেক কিছু সুবিধা পায়। এসআর বিরাট প্রভাব পড়বে এখানে, শাসকের পক্ষে আসবে। কেমন আছেন এই অঞ্চলের মানুষ হিসেবে? মোটামুটি আছে, খুব ভালো না। এই যে প্রাকৃতিক ঝড় জল হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, আলুর দাম নেই। অনেক খড় নিয়ে কোথায় যাচ্ছেন? খড় নিয়ে মার্কেটে বিক্রি করতে যাচ্ছি। আপনার কি যে ব্যবসা, মানে কি কাজ করেন? আমি এই চাষবাস করি, আর চাষ করি আর খড় ব্যবসা করি। চাষবাসের হাল কিরকম? চাষের জন্য এখানে জল পাওয়া যায়? জল ওই কংসাবতী জল এবারে দিয়েছে, 4 বার জল দিয়েছে স্যার। বলছি সরকারের থেকে কৃষক ভাতা বা যেগুলো রয়েছে এগুলো পান তো? একটা পাই স্যার। কৃষক বয়স্ক ভাতা না কৃষক বন্ধু? কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু, ওটা পেয়ে কেমন আছেন কৃষক হিসেবে? ভালো আছি স্যার। ওই টাকাটা কি উপকার হয়? ওই সংসারে কাজে লাগে, মানে ছেলে মেয়ে পড়াশোনা, আর জমিতে সেচের কাজে যন্ত্রপাতি কেনার পক্ষে খুব ভালো হয়। এই যে ভোট এসে গেল, এই জেলার মানুষ হিসেবে কি বুঝছেন, হাওয়া কোন দিকে ঘুরছে? হাওয়া যে কি যে হবে এখন বলতেও পারছি না, কি যে হবে এখন। মোটামুটি কোন দিকে মুড ঘুরবে সেটা এখন বোঝা যাচ্ছে না কিছু। এখানে কি লড়াই 50-50? হ্যাঁ স্যার, 50-50। আলু চাষের কোনো খরিদ্দার নাই, বিক্রি হয় না। আলু তো আমার মাথায় এমনি মানসিক টেনশন আছে, আমাকে ওষুধ খেতে হয়। দেখবেন কত ওষুধ আছে আমার কাছে। বুঝতে পেরেছি আপনার। আমি আপনার চাষি, আলু চাষি, দাম পাচ্ছেন না? দাম নাই, বাজারে কোনো দাম নাই। সরকারের সাহায্য পান তো? সরকারি সাহায্য পায়, সবই পায়, কিন্তু সে সাহায্য হলে কি ভাই 9 টাকা থলে 30 টাকা বলছে। আলু থলের ক্রাইসিস কথা কাকে বলে? আমি তো 9 টাকা থলেটা 30 টাকা থলে পাচ্ছি, তাহলে ক্রাইসিস কথা। আলু মাঠে গড়াগড়ি করছে, পচে যাচ্ছে, দাম পাচ্ছি না, কোনো পয়সা নেই। এখানে হিমঘর নেই ভালো না, আমাদের ওখানে হিমঘর সব ভর্তি হয়ে গেছে। দিদিমণি বলেছিল যে 35 কুইন্টাল করে লোমো, এগ্রিকালচার অফিস থেকে টোকেন দিচ্ছে, টোকেন নিয়ে যখন যাচ্ছি সেই স্টোর ভর্তি হয়ে গেছে। তারা বলছে আমরা তো চাষিরই ভর্তি করেছি। সাহায্য করে না আলু চাষিদের? আলু চাষের আমরা কি সাহায্য করবে? আপনার ওই যাদের ক্ষয়ক্ষতি হলে তখন ছাড়, লোন ছাড়, আর আপনার হচ্ছে কৃষক বন্ধু দেয়, সেগুলো পাইছে, তাতে কি পেট ভরবে? এই কতুলপুর বাঁকুড়ার আমরা দেখছিলাম, এখানে চাষ ইম্পর্টেন্ট, এখানে আলুর চাষ সবচেয়ে বেশি ফসল, এখানে আলু, তাই তো? এখানে যে মানুষজন আছে সব মানে কৃষিকাজ নিয়ে জীবিকা। এই যে কৃষিকাজের জন্য যা যা প্রয়োজনীয়তা সেগুলো পান, সরকারি সাহায্য পান? হ্যাঁ, সরকার সাহায্য পায়। আমাদের সামনে বিডিও অফিস আছে, কতুলপুর বিডিও অফিস, ওখানে থেকে আমাদের সব যারা চাষবাস করে তাদের চাষিরা সব সুবিধা পায়। মানে কৃষক ভাতা পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই সবকিছু পাওয়া যায়। আগামী 34 বছর সিপিএম সরকার যে রায়ত্ব করেছে, আমাদের কতুলপুরের এলাকার চাষিবাসী মানুষজন কোনো কিছু সুবিধা পাচ্ছিল না। তৃণমূল সরকার 2011 সাল আসার পর থেকে সাধারণ মানুষ, কতুলপুরের মানুষ অনেক কিছু সুবিধা পায়। আলু রাখার জন্য তো স্টোরেজ প্রয়োজন, সেই স্টোরেজের ব্যবস্থা আছে? হ্যাঁ, প্রচুর স্টোর আছে এখানে। সামনে আপনি দেখতে পাবেন জয়রামবাড়ি মা সারদার জন্মস্থান কতুলপুরেতেই, আপনি যেতে দেখতে পাবেন 3খানা স্টোর পাবে এখান থেকে। আলু চাষিরা কেমন আছে কতুলপুরে? দেখুন, এবছরে যে হারে ফলনটা হয়েছে আলু চাষিরা খুব ভালো আছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, যে আলুর দামটা সেইভাবে নেই। এবছরে আমাদের বিধায়ক সাহেব যিনি ছিলেন হরকালী পতিয়ার মহাশয়, প্রত্যেকটা যারা ব্যবসায়ী ছিল, আলু ব্যবসায়ী, তাদের বাড়ি বাড়ি গেছেন, তাদের দোকানে দোকানে গিয়েছেন, গিয়ে বলেছেন যে যে সমস্ত কালোবাজারিগুলো হয় আলুর চটের, আলুর বস্তার যে কালোবাজারি, সেটা আমাদের কতুলপুরে কিন্তু হয়নি। হরকালী বলতে মনে পড়লো, ইনি তো বিজেপির রাজিতে ছিলেন এখানে, এখন কি তৃণমূলের? এখন তো তৃণমূল দল বদল করেছেন। তৃণমূল দেখুন, অনেকেই আছে যে বিজেপি সরকারটা পছন্দ করছে না। বিজেপি যারা বিধায়ক ছিলেন তারা বিজেপি সরকারটা পছন্দ করতেন না, এই জন্য আমাদের কতুলপুরের দল বদল কিভাবে ভালো লাগে, দল বদল দেখতে। আর দেখুন, যারা মানে বিধায়ক আছেন তিনি তো ভালো মন্দরা বুঝতে পারছেন যে আমার দলের কতটা দুর্নীতি হচ্ছে। নিশ্চয়ই বিজেপির কতটা দুর্নীতি ছিল। কতুলপুরের মানুষ জেতালেন বিজেপিকে, প্রার্থী পাল্টি খেলো, পাল্টি পছন্দ করেন? দেখুন, পাল্টিটা পছন্দ করি না, কিন্তু আমরা যতটা দেখেছি বিজেপির যে নোংরা রাজনীতি,
সেটা কতুলপুরের মানুষ কেউ পছন্দ করে না। কেন? কারণ কতুলপুরের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে থাকতে পছন্দ করে। কিন্তু বিজেপির যে রাজনীতি সেখানে হিন্দু মুসলিমকে একসাথে থাকতে দেয় না। এই যে আমার বন্ধু আব্দুল সানজাক, আচ্ছা, মুসলিম বাড়ির ছেলে, আমি সুমন খাদিগার, আমি একটা হিন্দু বাড়ির ছেলে, কিন্তু আমরা প্রতিনিয়ত একসাথে থাকি, একসাথে চা খাই, এক কাপে চা খাই, একসাথে আমরা আড্ডা মারি। এখানে আড্ডা চলছে। হ্যাঁ, তাই একদম। মানে এখানে ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ একসাথে একসাথে। মানে কতুলপুরে বাঁকুড়ার এই অঞ্চলে হিন্দু মুসলিম ইস্যুতে ভোট, বাইনারি নাম্বারের ভোট ভাগাভাগি নয়, তাই তো? না না, একদম না। যুব সাথী প্রকল্প, বর্তমান শাসকের যে ইস্তেহার, তাদের যুব সাথীর কথা বলা আছে, লক্ষ্মী ভান্ডারের কথা বলা আছে। এই যুব সাথী প্রকল্প কিভাবে দেখেন আপনি? দেখুন, আপনি পান কি আগে সেটা বলুন। না, আমি পাই না, আমি চাকরি করি, সেই অর্থে আমি অ্যাপ্লাই করিনি। কিন্তু ওভারঅল যারা পাচ্ছেন যুব সমাজ, কি মনে হয় এটা কি হেল্পফুল? না, হেল্পফুল অবশ্যই, যদি সত্যি সত্যি ভালো কাজে লাগাতে চাই এটা অবশ্যই কাজে লাগানো যেতে পারে, সেটা যে সরকারই দিক না কেন। এই বিধানসভার যে বিধায়ক জিতেছিলেন সে তৃণমূল, বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান। এই যে দল বদল, এবারের ভোটে ইম্প্যাক্ট হতে পারে মনে হয়? আমার মনে হয় না কোনো ইম্প্যাক্ট হবে বলে, কারণ জিতিয়েছে তাকে মানুষ, মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। না, এখানে তাহলে কি ব্যক্তি ইম্পর্টেন্ট না প্রতীক ইম্পর্টেন্ট? অবশ্যই প্রতীক ইম্পর্টেন্ট, যে কোনো পার্টির ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এখানে প্রার্থী দ্বারা ভোট হয় না বললেই চলে, প্রতীক দেখেই ভোট হয় এবং দলের যিনি প্রধান মুখ তাকে দেখেই ভোট হয়। এই বিধানসভায় হাওয়া কোন দিকে বইছে কি মনে হচ্ছে, আপনি কি ফিল করছেন? হাওয়া খুব ভালো আছে, মানে সেটা কি হ্যাঁ। শাসকের পক্ষে না বিপক্ষে? শাসকের পক্ষে হাওয়া আছে। আগের বার তো এখানে শাসক হেরে গিয়েছিল। শাসক এখানে যেভাবে উন্নতি করেছে, হ্যাঁ, যে কাজ দেখিয়েছে, কি কাজ হলো এখানে? অনেক যে রাস্তাঘাট থেকে শুরু করে 85-90 এখানে যে প্রকল্প চালু করেছে, এছাড়া অনেক কিছুই কাজ করেছে। তৃণমূলের উন্নয়ন বলছে। অবশ্যই অবশ্যই এসআইআর প্রভাব, অবশ্যই এছাড়া বিরাট প্রভাব পড়বে এখানে। কার পক্ষে? কার পক্ষে? শাসকের পক্ষেই আসবে, মানে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে আসবে অবশ্যই। বিজেপি চিন্তা মানে নাস্তানাবুদ মানুষকে করেছে। তাই নাস্তা ডাক পেয়েছিলেন নাকি? ডাক পেয়েছিলেন? না, আমি পাই। অনেকে পেয়েছিলেন? অনেকেই আতঙ্কে পেয়েছিল, আতঙ্কে ছিল অবশ্যই। তাই এসআইআর ফ্যাক্টর, সেটাই মেন ফ্যাক্টর এখন হয়ে দাঁড়িয়েছে, যেটা ওরা এটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। যেটা মনে করেছিল যে এসআইআর হয়ে করে ভালো হবে, এটা উল্টো হয়ে গেছে। দাদা ভোট এসে গেল, ভোট দেবেন যাকে ইচ্ছা দেবেন, আপনার মতামত, কিন্তু ভোট যখন দেবেন আপনি বিধানসভায় কি ইস্যু মাথায় রেখে দেবেন? যাতে আগামী দিনে অন্তত দেশের উন্নয়ন কিছু হয়, দেশের কলকারখানা হয়, বেকার ছেলে কিছু চাকরি বাকরি পাক, কর্মসংস্থা হয়, এইসবগুলো হোক, দেশের ভালো। 5 বছর আগে বিধানসভা যিনি জিতেছিলেন তিনি পাল্টি খেয়েছিলেন। হ্যাঁ, পাল্টে খেয়েছেন। পাল্টি খাওয়াতে কি তাতে ওনার মানে আপনাদের কাজ হয়েছে, সুবিধা হয়েছে? একদম না, আদেও না, আদেও না। তৃণমূল সরকারের উন্নয়ন দেখতে পেলেন? কিছুই উন্নয়ন দেখতে পাইনি। হ্যাঁ, কিছুই দেখতে পাইনি। এই যে বলা হয় এই করেছি, না না, এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, ওইগুলো দিয়ে কি কোন মানুষের 1,500 টাকা কি 1,000 টাকা মাসের শেষে একটা জনকে দিলে তার যদি কর্মসংস্থা থাকতো, তাহলে এইসব পয়সাগুলো দরকার ছিল কি? এটা কি লাঙন দিচ্ছেন? লাঙন? হ্যাঁ হ্যাঁ, 2 ভাঙা দিচ্ছি। কি হবে এবার? এবারে বড় ধান লাগাবো। ধান করবেন? আলু হয়ে গেল? হ্যাঁ, এই আলু তুলছেন তো আপনারা? হ্যাঁ, আলু তুলছি, এবারে ধান চাষ করবো। আলু কিরকম হলো? আলু ভালো হয়েছে, কিন্তু আলুর দাম তো নেই, লস, প্রচুর লস। বলছি এই সরকার যে সাহায্য দেয় চাষিদের, কৃষকদের, সে সাহায্য পান? কৃষক বন্ধুরা পায়। আপনি লক্ষ্মী ভান্ডার পান দিদি? হ্যাঁ, পাই। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ। উপকার হয়? হ্যাঁ, উপকার হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দিচ্ছেন, এই সরকারের সাহায্যগুলো কি কি কাজে ব্যবহার করেন? এই যে চাষের দাম নাই, সংসারে কি চলবে, তাহলে ওই লক্ষ্মী ভান্ডার থেকে চালাতে হয়। বাঁকুড়ার কতুলপুর বিধানসভার আমজনতার বক্তব্য স্পষ্ট, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বাঁকুড়া জেলা। বাঁকুড়ার ভোটের হাওয়া কোন দিকে বইছে আপনারা বুঝে গেছেন ইঙ্গিত। সিংহাসনের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে বার্তা দিলেন আমজনতা। সব মিলিয়ে এবার রায়দানের পালা, দেখা যাবে 4 মে কে জিতল এই সিংহাসনের লড়াই।